ক্ষমতার লড়াইয়ে টিকে থাকা এবং বিশ্ব শাসনের আকাঙ্ক্ষায় দুই ক্ষমতাধর দেশ রাশিয়া এবং আমেরিকার সমন্বয়ে গঠিত একটি জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1946 সালে এক রহস্যময় গিরিখাতের গহীনে জৈব রাসায়নিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রজেক্ট হাতে নেয়। কিন্তু সেখানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে এমন কিছু জীবের উৎপত্তি হয় যা জানাজানি হলে বা জীবগুলো গিরিখাত থেকে বেরিয়ে আসলে সমস্ত পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাবে, যার কারণে সেই রহস্যময় গিরিখাতটিকে কড়া নিরাপত্তার জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তিদের দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়। তারই ধারাবাহিকতায় 2024 সালের শেষের দিকে প্রতিপক্ষ দেশ বা বহির্বিশ্বের সাথে কোনো যোগাযোগ ছাড়াই এই রহস্যময় এবং ভয়ঙ্কর গিরিখাতের সুরক্ষায় 1 বছরের জন্য দুজন অভিজাত স্নাইপার লিভাই এবং ড্রাসাকে সেখানে পাঠানো হয়। লিভাই একজন অবসরপ্রাপ্ত মেরিন স্কাউট স্নাইপার যে পিটিএসডি নামক রোগে ভোগার কারণে প্রায়ই দুঃস্বপ্নে তার ঘুম ভাঙে। সে একজন অভিজ্ঞ সৈনিক হওয়ায় অবসরের পরও বিভিন্ন প্রাইভেট কোম্পানির সাথে চুক্তির ভিত্তিতে প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে। একদিন বার্থোলোমিউ নামে একজন রহস্যময় মহিলা তাকে ইউএস মেরিনের একটি বেস ক্যাম্পে আসার আমন্ত্রণ জানায়। সে বার্থোলোমিউয়ের সাথে কথা বলে বুঝতে পারে হয়তোবা বার্থোলোমিউ ইউএস সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বার্থোলোমিউ তার কাছে চুক্তিভিত্তিক কাজের প্রস্তাব করলে সে তাকে জানায় গত বছরের জুনে কিছু কর্পোরেট কোম্পানি তাকে জানিয়ে দিয়েছে সে এখন যে কোনো মিশনের জন্য অযোগ্য। তবে তার বিরল প্রতিভা এবং কোনো পিছুটান না থাকায় বার্থোলোমিউ তাকে 1 বছরের জন্য এক রহস্যময় গিরিখাতের পশ্চিম টাওয়ার পাহারা দেওয়ার জন্য নিয়োগ করে। ড্রাসা একজন লিথুনিয়ান স্নাইপার যে রাশিয়ান সরকার কর্তৃক প্রায়শই সরকারি বিভিন্ন গোপন ও রহস্যময় কাজে নিযুক্ত থাকে। তবে বেলারুশে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে হত্যার সময় সেখানকার সার্ভিলেন্সে থাকা এক ড্রোন ক্যামেরায় তার ছবি উঠে যায়। ফলে ক্রেমলিন তাকে সেই রহস্যময় গিরিখাতের পূর্ব টাওয়ার পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে। তার আপন বলতে একমাত্র তার বাবা এরিকাস, যে একজন অবসরপ্রাপ্ত কেজিবি সেনা সদস্য। তবে এরিকাস মারাত্মক অসুস্থ থাকায় ড্রাসা তার সাথে দেখা করতে আসলে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সে আত্মহত্যা করে মারা যাওয়ার পরিকল্পনা ড্রাসাকে জানায়। সে বছরের সেপ্টেম্বরে লিভাইয়ের কাছ থেকে তার পরিচয়পত্র এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো রেখে সেই রহস্যময় গিরিখাতে পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ে ঘেরা গহীন বনের মধ্যে তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর সে নানা চড়াই উতরাই পেরিয়ে তার কাঙ্ক্ষিত গন্তব্য রহস্যময় গিরিখাতের পশ্চিম টাওয়ারের কাছে পৌঁছায়। সেখানে পৌঁছলে রয়্যাল মেরিন্সের প্রাক্তন কমান্ডো জেডির সাথে তার দেখা হয়, যে বিগত 1 বছর ধরে এখানে কর্মরত ছিল। তবে এই গিরিখাতটি কোথায় বা কোন দেশে অবস্থিত এতদিন কাজ করেও জেডি তা জানতে বা বুঝতেও পারেনি। টাওয়ারে কাজ করার সবচেয়ে অদ্ভুত বিষয় হলো লিভাইকে এখানে একাই কাজ করতে হবে। এখানে কাজ করার প্রধান শর্ত হলো সে কারো সাথে দেখা করা বা যোগাযোগ করতে পারবে না এবং কৌশলগত কারণে অপর দেশের সীমান্তে অবস্থিত পূর্ব টাওয়ারের কর্মরত ব্যক্তির সাথে কোনোভাবেই যোগাযোগ করা বা সেখানে যেতে পারবে না। আজ মধ্যরাতেই জেডির কাজের শেষ দিন। এরপর লিভাইকে টাওয়ারের সকল কাজের দায়িত্ব নিতে হবে। জেডি টাওয়ারের সকল নিয়ম কানুন, সুরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় নানা অস্ত্র সম্পর্কে তাকে জানায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লোকার নামক এক ধরনের স্যাটেলাইট ট্রান্সমিটার, যা প্রতি 1 কিলোমিটারে একটি করে রিম বরাবর বসানো আছে, যার নিজস্ব ব্যাকআপ সিস্টেম এবং সোলার সিস্টেম রয়েছে। ক্লোকারের কাজ হলো মিথ্যা সংকেত পাঠিয়ে পৃথিবীর বুক থেকে এই রহস্যময় গিরিখাতকে অদৃশ্য করে রাখা। জেডি টাওয়ারের উপরে লাগানো সাইরেনের কথা স্মরণ করিয়ে লিভাইকে বলে যদি কখনো সমস্ত ক্লোকার একসাথে ব্যর্থ হয় বা গিরিখাতে লাগানো সিস্টেম আর কাজ না করে, তাহলে স্ট্রেডক প্রোটোকল নামক এক ধরনের অটোমেটিক সিস্টেম সক্রিয় হবে। তখন প্রাণ বাঁচাতে চাইলে যত দূরে সম্ভব দৌড়ে পালাতে হবে। কিন্তু স্ট্রেডক প্রোটোকল কি তা জেডি নিজেও জানে না। তার আগে যে এখানে কাজ করতে এসেছিল সে তাকে এই প্রোটোকল সম্পর্কে জানিয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো 1946 সালের পর রাশিয়া এবং আমেরিকায় যারাই সরকার হিসেবে ক্ষমতায় এসেছে তাদের কেউই এই গর্জ বা গিরিখাত সম্পর্কে জানে না। কোনো এক রহস্যময় সংগঠন এই জায়গার পরিচালনার দায়িত্ব পালন করে। তাদের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে লিভাই জেডির কাছে জানতে চাই আসলে মিশনটা কিসের। মানুষকে গিরিখাতে যেতে বাধা দেওয়া? জেডি তাকে দৃঢ়তার সাথে জবাব দেয়, না, গিরিখাত থেকে যা বেরিয়ে আসতে চাই তাকে বাধা দেওয়া। এরপর সে একটি বোমা গিরিখাতের নিচে ফেলে দিলে তা ব্লাস্ট হওয়ার পর হলোম্যান নামক এক ধরনের অতিপ্রাকৃত জীবের অপার্থিব পৈশাচিক আর্তনাদের শব্দ শুনে লিভাই বিস্ময়ে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর জেডি তাকে আরও বিস্ময়কর ঘটনা জানায়। তার মতে গিরিখাতের এই জায়গা হলো নরকের মুখ, যা তারা পাহারা দিচ্ছে। কারণ 1940-এর দশকের শেষের দিকে 3টি পূর্ণ ব্যাটালিয়নের 2400 জন সৈন্যকে ঘোড়ার বাহনে করে গিরিখাতের তলদেশ পরিষ্কারের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তাদের কেউই আর ফিরে আসেনি। এই ঘটনার পর এই জায়গাটিকে কড়া নিরাপত্তায় পাহারার ব্যবস্থা করা হয়।
পরদিন জেডি লিভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে টাওয়ারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পাঠানো হেলিকপ্টারে উঠলে তাকে হত্যা করে গহীন বনের মধ্যে ফেলে দেওয়া হয়। এদিকে লিভাই টাওয়ারের নিত্য নৈমিত্তিক কাজ শুরু করে। একদিন লিভাই পূর্ব টাওয়ার থেকে কাঠ কাটার করাতের বিকট শব্দ শুনে সেখানে কি হচ্ছে সেটা দেখার জন্য দূরবীনে চোখ দিতে সেই সুন্দরী নারী ড্রাসাকে দেখতে পায়। এরপর মাঝে মধ্যেই লিভাই দূরবীনে চোখ রেখে পূর্ব টাওয়ারের নারীকে দেখার জন্য উকিঝুঁকি দেয়। সময় এভাবেই যেতে থাকে। ড্রাসাও মাঝে মধ্যেই লিভাইকে ফলো করে। বেশ কয়েক মাস ধরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ড্রাসা তার জন্মদিনের রাতে সকল নীতিমালা ও প্রোটোকল লঙ্ঘন করে লিখিত সাইনবোর্ডের মাধ্যমে লিভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে। লিভাই বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও ড্রাসার আমন্ত্রণ উপেক্ষা করতে না পেরে সেও একই পদ্ধতিতে তার সাথে কথোপকথনে জড়িয়ে পড়ে। এরপর তারা শার্প শুটিং প্রতিযোগিতার মাধ্যমে তাদের যোগাযোগকে আরও দৃঢ় করে। কিন্তু ড্রাসা হঠাৎ খেয়াল করে হলোম্যানদের একটি দল গিরিখাতের দেওয়াল বেয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে। লিভাই হলোম্যানদের দেখার সাথে সাথে তাদের উপর গুলি চালায়। আবার ড্রাসাও লিভাইয়ের টাওয়ার রক্ষার জন্য তার অটোমেশিন গান দিয়ে হলোম্যানদের উপর হামলা শুরু করে। এর কিছুক্ষণের মধ্যে একটি হলোম্যান ড্রাসার উপর আক্রমণ করতেই লিভাইও ঠিক একই পদ্ধতিতে হলোম্যানদের উপর হামলা চালায়। এছাড়া স্বয়ংক্রিয় মেশিন গান এবং পেতে রাখা মাইনে হলোম্যানদের প্রতিরোধ করতে সক্ষম হয়। এই ঘটনার মধ্য দিয়ে তাদের একাকিত্ব ও নিঃসঙ্গ জীবনে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা দূরে থাকলেও তাদের দুজনের মধ্যে একটি সুপ্ত আকর্ষণ তৈরি হয়। তারা দূরে থেকেও তাদের এই বন্ধন বজায় রাখে। তারা ক্রিসমাস উদযাপন করে, অবসরে লিখিত নির্দেশনার মাধ্যমে দাবা খেলে এবং মানসিক প্রশান্তির জন্য টাওয়ারের নানা ব্যবহার্য জিনিস ব্যবহার করে ড্রাম সেট তৈরি করে। এভাবে এক সময় ফেব্রুয়ারি চলে আসে। একদিন লিভাই খেয়াল করে ড্রাসার মন খারাপ। সে টাওয়ারের সার্ভিলেন্স পয়েন্টে বসে কাঁদছে, কারণ আজ তার বাবা আত্মহত্যা করে মারা গেছে। লিভাই ড্রাসার কাছে তার মন খারাপের বিষয়টি জানতে চাইলে ড্রাসা তাকে পূর্ব টাওয়ারে যাওয়ার আমন্ত্রণ জানায়। ড্রাসার আমন্ত্রণে লিভাই সেখানে যাওয়ার জন্য আরপিজি থেকে বারুদ বের করে তাতে জিপলাইন কেবল লাগিয়ে ফায়ার করে। জিপলাইন কেবলটি একটি গাছে আটকালে ড্রাসা সেটিকে শক্ত করে গাছের সাথে বেঁধে দেয়। এরপর লিভাই ড্রাসার জন্য কিছু ফুল সংগ্রহ করে পূর্ব টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে জিপলাইন কেবল ধরে ঝাঁপ দেয়। সে পূর্ব টাওয়ারে পৌঁছাতেই ড্রাসা তার কাছে ছুটে আসে। যেহেতু জায়গাটা অত্যন্ত নিখুঁতভাবে সবার নজর থেকে অদৃশ্য করে রাখা হয়েছে, সুতরাং তাদের এভাবে দেখা করাটা তেমন ঝুঁকিপূর্ণ নয়, কারণ তাদের উপর নজরদারি করার মতো কেউই নেই। এরপর তারা মুখোমুখি বসে তাদের মধ্যে কথোপকথন শুরু করে, যার বিশেষ অংশগুলো হলো লিভাই টপ 5 স্নাইপারদের মধ্যে একজন। সে এখানে গত 6 মাস ধরে কাজ করছে, কিন্তু লিভাই বা ড্রাসা কেউই জানে না এই গিরিখাতের নিচে আসলে কি আছে। কথোপকথন শেষে তারা গ্রামোফোনে গান বাজিয়ে নাচতে শুরু করে। একসময় তারা প্রেম নিবেদনে মশগুল হয়ে পড়ে। পরদিন সকালে লিভাই ড্রাসার কাছ থেকে বিদায় নিয়ে পূর্ব টাওয়ার থেকে পশ্চিম টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে জিপলাইন কেবল ধরে ঝাঁপ দেয়। ঠিক সেই সময় পশ্চিম টাওয়ারের পাশে হলোম্যানদের উপস্থিতি টের পেয়ে সেখানে ঝুলানো স্বয়ংক্রিয় মাইনের বিস্ফোরণ ঘটে। ফলে সেই বিস্ফোরণে জিপলাইন কেবল ছিঁড়ে যাওয়ায় লিভাই গিরিখাতের নিচে পড়ে যায়। এই দেখে ড্রাসাও তার প্যারাশুট নিয়ে গিরিখাতের মধ্যে ঝাঁপ দেয়। তারা গিরিখাতের নিচে এমন একটি অদ্ভুত ও অস্বস্তিকর জায়গায় পৌঁছায় যা নরকতুল্য। অদ্ভুত গাছ যা মানুষকে গিলে খাওয়ার জন্য ওত পেতে আছে। তারা আরও দেখতে পায় অদ্ভুত বৃক্ষ মানব, যারা বৃক্ষের ঘোড়ায় চেপে তাদের উপর আক্রমণ করে, তবে তারা মানুষ নয়। তাদের উপর আক্রমণকারী এক ঘোড়সওয়ারকে তারা মারতে সক্ষম হয়, যার গায়ে পুরাতন সামরিক বাহিনীর পোশাক ছিল। ড্রাসাও হামলাকারীদের মোকাবেলার সময় সোভিয়েত সৈন্যদের পোশাক দেখেছিল, যারা সবাই ছিল 40-এর দশকের সৈন্যবাহিনী। তারা বুঝতে পারে এরাই সেই হারিয়ে যাওয়া ব্যাটালিয়নের সৈন্যবাহিনী। এই নরকতুল্য জায়গা থেকে বের হওয়ার পথ খুঁজতে তারা সামনে এগিয়ে চলে। তারা হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছায় যা পৃথিবীর বুকে তার অস্তিত্ব বিশ্বাস করাও পাপ। তারা আরও অদ্ভুত বিষয় খেয়াল করে, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে ক্রস মিউটেশন হয়েছে। এভাবে চলতে চলতে তারা একটি বহু বছর আগে ধ্বংস হওয়া শহরতলিতে পৌঁছায়। তারা শহরের অবস্থা দেখে বুঝতে পারে এখানে অনেক বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছিল। এরই মধ্যে হলোম্যানদের আওয়াজ শুনে তারা একটি ধ্বংসপ্রাপ্ত চার্চের দিকে এগিয়ে যায়। সেখানে তারা ঢুকতেই তাদের মনে হতে থাকে তারা কোনো মৃত্যুপুরীতে প্রবেশ করেছে। তারা মরদেহের আলামত পরীক্ষা করে বুঝতে পারে সাইনাইড পান করে সবাই আত্মহত্যা করেছিল। এমন সময় তাদের উপর অদ্ভুত ধরনের মাকড়সা আক্রমণ করে। মাকড়সার আক্রমণ থেকে বাঁচতে চার্চের দরজা খুলতেই হলোম্যানরাও তাদের উপর আক্রমণ শুরু করে। এই আক্রমণ থেকে বেঁচে তারা গিরিখাতের দেওয়ালের ভেতরে বানানো একটি বিশেষ ধরনের ল্যাবে প্রবেশ করে।
সেখানেও তারা দেখতে পায় চারিদিকে পড়ে আছে বহু বছরের পুরনো অনেক মানুষের মরদেহ। তারা এই ভয়ানক ল্যাবের চারিদিকে দেখতে দেখতে লিভাই একটি মরদেহের কাছ থেকে একটি ভিডিও ক্যাসেট উদ্ধার করে। তারা খেয়াল করে সেখানে ব্যাকআপ জেনারেটর রয়েছে, ফলে তারা সেই জেনারেটর চালু করে দেয়। এরপর সেখানে থাকা ভিডিও প্রজেক্টরে ক্যাসেটটি প্লে করতেই তারা একটি অদ্ভুত বিষয় জানতে পারে। 1946 সালের 12 বা 13 জুলাই পূর্ব ও পশ্চিম উভয় দেশের সমন্বয়ে একটি অতি গোপনীয় জোট গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে রবার্ট ওপেনহাইমার এবং তার লস অ্যালামোস সম্প্রদায় এখানে ভয়ঙ্কর পারমাণবিক বোমা ও ধ্বংসাত্মক জৈব রাসায়নিক ক্ষেপণাস্ত্র তৈরি করে। কিন্তু 6 দিন আগে এখানে 8.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানায় জৈব রাসায়নিকের দূষিত পদার্থ চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে সৃষ্টি হয়েছে এক অতিমানবীয় জীবের। কারণ এই দূষিত পদার্থের সংস্পর্শে আসলে যে কোনো জৈবিক সত্তার জেনেটিক ডিএনএর পরিবর্তন হয়ে যায়। এই গিরিখাতে অবস্থিত যত প্রাণী, উদ্ভিদ, এমনকি পোকামাকড় আছে, একই পদার্থ সকলের সাথে মিশে গেছে। এই পদার্থ দ্বারা সংক্রমিত হলে 5 দিনের মধ্যে তার লক্ষণ দেখা যায়। তারা এমন ভয়ঙ্কর গবেষণার জন্য কৌশলগতভাবে এমন সংকীর্ণ ও বিচ্ছিন্ন গিরিখাতটিকে বেছে নিয়েছিল, কারণ যদি তারা ব্যর্থ হয় তাহলে বাকি মানবজাতি যেন এই সংক্রমণ থেকে বাঁচতে পারে। তারা সকলে দিনরাত কাজ করছে যেন এই দূষিত পদার্থ এখান থেকে বেরিয়ে পৃথিবীর বাতাসে না মিশে যায়। এটা জানার পর ড্রাসাও চিন্তিত হয়ে পড়ে তারাও সংক্রমিত হয়েছে কিনা। এই নিয়ে কথা বলতে বলতে তারা সামনের একটি ঘরে প্রবেশ করে, যেখানে 2000-এর দশকের শেষের দিকে আধুনিক কম্পিউটার সিস্টেম রয়েছে। তারা কম্পিউটার সিস্টেম সক্রিয় করে বুঝতে পারে ডার্ক লেক নামক আধা সামরিক বাহিনীর সহায়তায় এই জায়গা ধ্বংসের জন্য এখানে কোনো একটি গোপনীয় টিম পাঠানো হয়েছিল। কিন্তু তারা তা না করে গিরিখাতে অবস্থিত জেনেটিক উপাদানগুলোর গবেষণা করছে। তারা আরও বুঝতে পারে তারা কোনো সামরিক বাহিনীর হয়ে কাজ করছে না। ডার্ক লেক একটি বিশাল কর্পোরেশন যারা জেনেটিক গবেষণায় সিদ্ধহস্ত। তারা এখানে ড্রোন সিস্টেম স্থাপন করেছে এখানে থাকা হাইব্রিড ডিএনএর নমুনা সংগ্রহের জন্য, কারণ তারা এই ডিএনএ ব্যবহার করে সুপার সোলজার্স তৈরি করছে। তখন তারা বুঝতে পারে হাইব্রিড ডিএনএই হলো সকল রহস্যের মূল উৎস। এছাড়াও তারা বহু গোপনীয় নথি দেখতে পায়, যা দেখে তারা স্ট্রেডক প্রোটোকল সম্পর্কে জানতে পারে। এটি এমন একটি স্বয়ংক্রিয় সিস্টেম যার কাজ হলো যদি কখনো এই জায়গার সুরক্ষা ব্যবস্থা অকেজো হয়ে যায় তাহলে এখানে বসানো পারমাণবিক বোমা স্বয়ংক্রিয় হয়ে যাবে। ফলে এই জায়গাটির 4.2 কিলোমিটার রেডিয়াসে যা কিছু আছে তা ধ্বংসস্তূপে পরিণত হবে। এগুলো জানার পর ল্যাবরুম থেকে বের হওয়ার সময় লিভাই ড্রাসাকে বলে সেই এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, যার জন্য সে বাঁচতে চায়। তারা ফিরে যাওয়ার সময় ড্রাসা তার গিয়ার প্যাক খুঁজে পায় না, যেটা সে দরজার সামনে রেখেছিল। তখন তারা বুঝতে পারে হলোম্যানদের চিন্তা শক্তিও কাজ করে, এমনকি হলোম্যানরা তাদের সাথে গেম খেলছে। এরপর তারা বের হয়ে গিয়ার প্যাক নিতে গেলে হলোম্যানরা তাদের উপর আক্রমণ করে ড্রাসাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর তাকে একটি বাংকারের মধ্যে নিয়ে ঝুলিয়ে রাখে। একজন হলোম্যান তার উপর আক্রমণ করতে আসলে সে তা প্রতিহত করতে সক্ষম হয়। এদিকে লিভাই ড্রাসাকে খুঁজতে এসে সেই বাংকার দেখতে পায়, যেখানে বিশাল আকৃতির পারমাণবিক বোমা রাখা আছে। সে সময় ড্রাসা এবং হলোম্যানের মধ্যে মরণঘাতী লড়াই শুরু হয়। হলোম্যান ড্রাসাকে নিরস্ত্র করে চূড়ান্ত আক্রমণের মুহূর্তে লিভাই সেটিকে গুলি করে হত্যা করে। এরপর সে হলোম্যানের নেম প্লেট দেখে বুঝতে পারে সে ছিল পশ্চিম টাওয়ারের প্রথম সৈনিক। তারা দুজন দুজনকে আলিঙ্গন করে সেখান থেকে বের হয়ে যায়। তারা যাওয়ার পথে একটি অদ্ভুত বিষয় খেয়াল করে, এখানে ভূমিকম্পের কারণে ক্ষেপণাস্ত্রগুলি ক্ষতিগ্রস্ত হয়ে দূষিত পদার্থ বের হতে শুরু করে, যা এখনো কুয়াশা আকারে সেখানেই আছে। আর সেখানে কর্মরত মানুষগুলো সেই পদার্থের সংস্পর্শে এসে মাকড়সার জালের মতো দলা পাকিয়ে নারকীয় জীব হয়ে এখনো বেঁচে আছে। তারা সাবধানতার সাথে সেই পথ পাড়ি দিতে থাকলেও হঠাৎ ড্রাসা সেই জালের সংস্পর্শে চলে যায়। ফলে জীবন্ত জাল তাদের গ্রাস করার জন্য আঁকড়ে ধরলে তারা খুব কষ্টে তা থেকে রেহাই পেয়ে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে একটি গ্যারেজে টোয়িং হুইলস সহ পাওয়ারফুল ইঞ্জিনের একটি জিপ খুঁজে পায়, যা অটো অ্যাসেন্ডারের মতো কাজ করে। তারা জিপ নিয়ে সেই জিপলাইন কেবলের কাছে গিয়ে জিপের সাথে কেবলটি সেট করার সময় হলোম্যানরা তাদের উপর আবারও আক্রমণ করে। তারা সেই আক্রমণ প্রতিহত করে জিপটি চালু করে দেয়। তারা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। একসময় তারা খেয়াল করে অসংখ্য হলোম্যান তাদের উপর আক্রমণের জন্য জিপলাইন কেবল ধরে এবং পাহাড়ের গা বেয়ে উপরে উঠে আসছে। হলোম্যানরা তাদের উপর আক্রমণ করলে তারা আপ্রাণ চেষ্টা করে তাদের প্রতিহত করে। একসময় জিপের পিছনে থাকা ফুয়েল ট্যাঙ্ক ছিদ্র করে তাতে আগুন লাগিয়ে দেয়। ফলে আগুনে পুড়েও ফুয়েল ট্যাঙ্কের বিস্ফোরণে আক্রমণকারী হলোম্যানরা মারা যায়। এরপর তারা কেবলটি কেটে দিলে জিপটি খাদের মধ্যে পড়ে যায় এবং তারা উপরে উঠে আসে।
তাদের কাছে গিরিখাতের নিচের অভিজ্ঞতা ছিল দুঃস্বপ্নের মতো। তারা সেই দূষিত পদার্থে সংক্রামিত কিনা তা জানার জন্য 5 দিনের কোয়ারেন্টাইন করতে চায়। তাদের কথোপকথনের এক পর্যায়ে ড্রাসা লিভাইকে বলে তারা এখান থেকে পালিয়ে ফ্রান্সের একটি সুরক্ষিত স্থানে যাবে, যেখানে তাদের কেউই কোনোদিন খুঁজে পাবে না। লিভাই ও ড্রাসাকে ছাড়া বাঁচতে পারবে না। সুতরাং গিরিখাত ধ্বংস করে তারা এখান থেকে পালানোর পরিকল্পনা করে। এরপর C-19 গ্রাপলিং বন্দুকের সাহায্যে জিপলাইন কেবল সেট করে লিভাই পশ্চিম টাওয়ারে ফিরে আসে। সেদিন রাতে রেডিও চেক করার সময় লিভাইয়ের সাথে বার্থোলোমিউয়ের কথা হয়। কথোপকথনটি এমন ছিল, গিরিখাতের নিচে থাকা গবেষণার কাজে ব্যবহৃত কম্পিউটার সিস্টেম সক্রিয় হওয়ায় বার্থোলোমিউ তার কাছে জানতে চায় সে গিরিখাতের নিচে গিয়েছিল কিনা। লিভাই বিষয়টি অস্বীকার করে। তখন বার্থোলোমিউ আবারও জানতে চায় পূর্ব টাওয়ারের পাহারায় থাকা ব্যক্তি সেখানে গিয়েছিল কিনা, কারণ তারা দুজন ছাড়া এখানে আর কেউই নেই। যদি লিভাই সেখানে না যায় তাহলে অপর দেশের অপারেটিভ সেখানে গিয়েছিল। এই বিষয়টিও লিভাই অস্বীকার করে। তখন সে লিভাইকে প্রতিপক্ষ দেশের দ্বারা নিযুক্ত ড্রাসাকে হত্যার আদেশ দেয়। এরপর বার্থোলোমিউ তার এক সহযোগীকে ফোন করে জানায় যত দ্রুত সম্ভব গিরিখাতে গিয়ে লিভাই এবং ড্রাসাকে হত্যা করবে, কারণ তারা সকল রহস্য জেনে গেছে। মূলত তারা যখন কম্পিউটার সিস্টেমটি সক্রিয় করেছিল তখন কমান্ড সেন্টারে লাগানো ক্যামেরা তাদের দুজনকে ক্যাপচার করে, যা দেখে ফেলে বার্থোলোমিউ। পরদিন সকালে লিভাই এবং ড্রাসা তাদের নিজ নিজ পাশে থাকা স্যাটেলাইট ক্লোকারে এক ধরনের দাহ্য কেবল দ্বারা সংযোগ স্থাপন করে। এ সময় তারা হেলিকপ্টারের শব্দ শুনে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। বার্থোলোমিউ তার টিম নিয়ে টাওয়ারে পৌঁছায়, কিন্তু তারা লিভাইকে খুঁজে পায় না। তখন তারা লিভাই এবং ড্রাসার পিছে ড্রোন স্কোয়াড পাঠায়। এদিকে লিভাই এবং ড্রাসা যার যার দিক থেকে 4.2 কিলোমিটার পথ অতিক্রমের জন্য প্রাণপণে ছুটতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে ড্রোন স্কোয়াড তাদের পিছু নিয়ে তাদের উপর বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে। তারা তাদের কাছে থাকা স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে ড্রোনগুলোকে ভূপাতিত করে। এরপর তারা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর দুজন দুদিক থেকে ক্লোকারের দিকে নিশানা লাগিয়ে গুলি চালায়। ফলে দুপাশে থাকা সকল ক্লোকার একসাথে ব্লাস্ট হয়ে ক্লোকার সিস্টেম অকেজো হয়ে গেলে স্ট্রেডক প্রোটোকল সক্রিয় হয়। বার্থোলোমিউ এই বিষয়টি বুঝতে পেরে তার টিমকে সেই মুহূর্তে সেখান থেকে পালানোর নির্দেশ দেয়, কারণ গিরিখাতে থাকা পারমাণবিক বোমা মাত্র 2 মিনিটের মধ্যে বিস্ফোরণ হবে। তবে হেলিকপ্টার নিয়ে তারা খুব বেশি দূর যেতে পারে না। তার মধ্যেই পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে শকওয়েভের কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে আগুনের লেলিহানে ভূপাতিত হয়। এদিকে লিভাইও শকওয়েভের শিকার হয়ে একটি খাদে পড়ে যায়। ড্রাসা একটি পাহাড়ের গুহায় তার কোয়ারেন্টাইন সময় অতিক্রম করে। সে সময় হঠাৎ সে খেয়াল করে লিভাই তার জামার পকেটে একটি নোট রেখে গেছে, যেখানে লেখা আছে যদি সে না ফেরে তাহলে সূর্যাস্তের সময় সেটি খুলতে। সে গুহা থেকে বেরিয়ে ফ্রান্সের সেই গোপনীয় স্থানে পৌঁছায় যেখানে লিভাইয়ের সাথে সে বাঁচতে চেয়েছিল। লিভাইয়ের জন্য সে অপেক্ষা করতে থাকে, কিন্তু লিভাই আর ফিরে আসেনি। সে পড়ন্ত বিকেলে নোটটি খুলতেই বেরিয়ে আসে একটি কবিতা যা লিভাই তার জন্য লিখেছিল। তার মনে হতে থাকে তাদের ভালোবাসা অসমাপ্তই রয়ে গেল। এরপর সে একটি রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ নেয়। একদিন সে কাজ করতে করতে খেয়াল করে লিভাই সেখানে এসে তার জন্য দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে আস্তে আস্তে তার কাছে যায় এবং আলিঙ্গনের মাধ্যমে তাদের নতুন জীবনের সূচনা করে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে রোমহর্ষক কোনো থ্রিলার গল্পের মাধ্যমে।